এবার আমার প্রিয় ছাত্রীরা, আমি আন্টার্কটিকা অর্থাৎ বরফে ঢাকা মহাদেশ নিয়ে কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যেমন তোমাদের বইয়ের পেছন পাতায় একটা আছে যে আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ, ঠিক তো? লেখাই আছে হেডিংটা যে আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ। তাহলে আমরা বলতেই পারি যে আন্টার্কটিকা অর্থাৎ বিজ্ঞানের মহাদেশ কেন বলা হয়েছে। তাহলে তোমাদের বইয়ের ভাষায় যদি দেখি তাহলে দেখতে পাই আমরা যে এই মহাদেশ কোনো দেশের অধীনে নয়। আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড, মানে কোনো দেশের অধীনে এই মহাদেশটি কিন্তু থাকছে না, এবং যে পৃথিবীর যে কোনো দেশেরই লোক এখানে এসে বৈজ্ঞানিক কার্যকলাপ করতে পারে, ঠিক আছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, আর্জেন্টিনা সহ এবং ভারত সহ প্রায় 40টি দেশের 100টারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে এই মহাদেশ আন্টার্কটিকার মধ্যে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি নিয়ে গবেষণা করে চলেছে। এই মহাদেশের যে ভূখণ্ড আছে তার ভূগর্ভে কী হয়েছে, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, নিকেল প্রভৃতি সম্পদের অফুরন্ত ভাণ্ডার রয়েছে, ঠিক আছে? 1959 সালের আন্তর্জাতিক একটি চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশের সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে, কিন্তু সেই সব রকম গবেষণা পরিকল্পনা হতে হবে শান্তির উদ্দেশ্যে। অর্থাৎ কোনো রকম যুদ্ধের জন্য যদি কোনো রকম গবেষণা করা হয় তাহলে কিন্তু সেই অঞ্চলে গবেষণা করতে দেওয়া হবে না। যদি মানব কল্যাণের জন্য কোনো রকম কোনো গবেষণা করা হয় তাহলে কিন্তু এই মহাদেশে যে কোনো দেশই এসে তার গবেষণা কেন্দ্র খুলে গবেষণা চালাতে পারে, ঠিক আছে? কত সালে চুক্তিটা হয়? 1959 সালে আন্তর্জাতিক একটি চুক্তি হয়েছিল। কিন্তু কি করতে হবে, সেই রকমই গবেষণা করতে হবে যে সকল গবেষণা হবে শান্তির উদ্দেশ্যে। আন্টার্কটিকার প্রাকৃতিক সম্পদ কোনো দেশের নিজস্ব অধিকারে থাকবে না। পৃথিবীর সব দেশকেই এই অঞ্চলের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদের যে ভারসাম্য সেটাকে রক্ষা করতে হবে। এইটাই হয়েছিল সেই আন্তর্জাতিক সম্মেলনের চুক্তি, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আন্টার্কটিকাকে কেন বিজ্ঞানের মহাদেশ বলা হয়ে থাকছে। প্রিয় ছাত্রীরা, আন্টার্কটিকার ভবিষ্যৎ বলে একটি পয়েন্ট আছে, সেটিকে আন্টার্কটিকার ভবিষ্যৎ না বলে বলতে পারি সমস্ত মানবজাতির ভবিষ্যৎ। কারণ যে দক্ষিণ মেরুতে চিরতুষারে ঢাকা এই মহাদেশটির আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্যকে কিন্তু রক্ষা করেছে। তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীরই ভবিষ্যৎ। একদম ঠিক তো? অর্থাৎ যদি এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, ওজোন গ্যাসের যে স্তর সেটি ক্ষয় হচ্ছে বা বায়ু দূষণ হচ্ছে ইত্যাদির কারণে কী হচ্ছে, আন্টার্কটিকার যে দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশ ছিল, যে মেঘমুক্ত স্বচ্ছ আকাশ ছিল, নির্মল বাতাস ছিল, এখন কিন্তু সেটাও কিন্তু চরম সংকটের মুখে, ঠিক আছে? এবং ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে কী হচ্ছে, প্রতিদিনই একটু একটু করে আন্টার্কটিকার বরফ গলে যাচ্ছে, এবং বরফ গলার ফলে মহাদেশটির আয়তনটি কমে যাচ্ছে, এবং জলস্তরের যে উচ্চতা সেটি কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? ফলে krill, সিল, পেঙ্গুইন এগুলোর সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। আর আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, এবং শুধু আন্টার্কটিকা নয়, সারা পৃথিবীর ভারসাম্যও কিন্তু আন্টার্কটিকার উপর অনেকটাই নির্ভরশীল। আন্টার্কটিকার পুরো বরফের স্তর উপরে গেলে সমুদ্রের জলস্তর অনেকটাই বেড়ে যাবে। এর ফলে সারা পৃথিবী জুড়ে একটি সংকটের সৃষ্টি হবে, ভূমির সংকট সৃষ্টি হবে, জীববৈচিত্র্যের সংকট দেখা দিবে, ঠিক আছে? তারপর তোমার গ্লোবাল ওয়ার্মিং, যেটা তো আমরা প্রত্যেকেই জানি যে হচ্ছে, বা ওজোন স্তরের বিনাশ, এবং যে সকল অঞ্চল সমুদ্র স্তর থেকে
নিচু আছে বা প্রায় সমান আছে, সেই জায়গাগুলো কি হচ্ছে, জলের উচ্চতা বাড়ার ফলে সেগুলো কিন্তু সমুদ্রের তলে চলে যাবে, ঠিক আছে। এবং পৃথিবীর অনেক অঞ্চল কৃষি কাজ থেকে কিন্তু অনেকটাই দূরে সরে যাবে, কারণ যদি ভূমিভাগ সমুদ্রের তলায় চলে যায় তখন কৃষিকাজ কোথায় হবে বলো, এটাও তো একটা ভাবার বিষয়। তাই এই যে সুমেরু অঞ্চলের বরফ, সেই বরফটি যাতে উষ্ণতার ফলে না গলে বা বরফ গলে জলে পরিণত না হয়, সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের পরিবেশের বাস্তুতন্ত্র যাতে ভারসাম্য যাতে বজায় থাকে, সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে ভবিষ্যতে ভালো ভালো কাজ করতে হবে, যাতে দূষণ কমে বা গ্লোবাল ওয়ার্মিং কমে বা ওজোন গ্যাসের বিনাশ যেন না হয়, ঠিক আছে। মানে তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, স্কুল খুললে তো অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে, তখন তোমরা অবশ্যই আরও ভালো মতো বুঝতে পারবে, ঠিক আছে। তোমরা ভালো করে থাকবে, ভালো করে পড়বে। এবার ধরে নাও আমার প্রিয় ছাত্রীরা, যে যদি কোয়েশ্চেন আসে আন্টার্কটিকা জনমানবহীন কেন, তাহলে তোমরা এই ধরনের উত্তর দেবে যে পৃথিবীর মহাদেশগুলির মধ্যে যে সকল মহাদেশগুলি আছে তার মধ্যে আন্টার্কটিকা সম্পূর্ণ আলাদা প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থান করছে, হ্যাঁ। এবং কারণ এখানে যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে সেগুলি কিন্তু মানুষের বসবাসের যোগ্য নয়। কারণগুলি দেখাবে যে অতি শীতল অঞ্চল, যেমন আন্টার্কটিকাকে সারা বছরই গড় তাপমাত্রা থাকে -50 থেকে 60 ডিগ্রির কাছাকাছি। ভূমির ওপর প্রায় 2 থেকে 3 কিমি পর্যন্ত বরফের উঁচু স্তর সঞ্চিত আছে। এর ফলে কি হয়, চাষাবাস বা শিল্প কোনো কিছুই কিন্তু সেখানে গড়ে উঠতে পারে না। এবং দুর্গমতা যদি দেখায় দ্বিতীয় পয়েন্ট, তাহলে হবে যে আন্টার্কটিকা সারা বছর তুষারাবৃত থাকে, ফলে মহাদেশটি শুষ্কতম, শীতলতম এবং দুর্গমতম। এই প্রতিকূল চরম ভাবাপন্ন জলবায়ুতে মানুষ কিন্তু কোনোভাবেই বসবাস করতে পারবে না। এছাড়া অন্য পয়েন্টগুলো বলতে পারা যায় যে উদ্ভিদহীনতা, মানে কোনো স্বাভাবিক উদ্ভিদ এখানে নেই, অর্থাৎ কৃষিকাজ হবে না বা ফসল জন্মাবে না। 4, উন্নত পরিবহন ব্যবস্থা, অর্থাৎ ভূমি উপর তুষারাবৃত থাকায়, অর্থাৎ ভূমি বরফাবৃত থাকায় এখানে কিন্তু কোনো পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠতে পারে না বা পারেনি। এবং শেষ পয়েন্ট হচ্ছে সিল্ড অঞ্চল, অর্থাৎ আন্টার্কটিকা প্রাচীন ভূমিভাগের অংশ, অর্থাৎ আন্টার্কটিকা প্রাচীন কঠিন সিল্ট মালভূমির অন্তর্গত। এবং খনিজ সম্পদ থাকলেও তা কিন্তু আরোহণ করা সম্ভব নয়, কারণ মূল ভূমিভাগের উপরে প্রায় সর্বত্রই 2 থেকে 3 কিলোমিটারের বরফের চাদর আছে, যে কারণে এই মোটা বরফের চাইগুলোকে সরিয়ে তারপর ভূমির অভ্যন্তর থেকে এই খনিজ সম্পদ আরোহণ করা কিন্তু ভীষণই কষ্টসাধ্য কাজ। এর জন্য কিন্তু এই আন্টার্কটিকা জনমানবহীন অঞ্চল হিসাবে বিরাজ করছে, ঠিক আছে। এবার যদি কোয়েশ্চেন করা হয় যে আন্টার্কটিকা মহাদেশের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে যেন লেখো, তাহলে তোমরা এইরকম করে লিখতে পারো যে বর্তমানে আন্টার্কটিকা মহাদেশের গুরুত্ব তেমন নেই বললেই চলে এখানে, কারণ যে সকল পদার্থগুলো আন্টার্কটিকাতে বিরাজমান সেগুলো এতই গভীরে আছে যেগুলো কিন্তু মানুষের কাছে উত্তোলন করা কিন্তু ব্যয়সাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার এবং খুবই কঠিন কাজ, ঠিক আছে। এখানে খনিজ সম্পদের, অর্থাৎ রূপা, তামা, সোনা, কয়লা, লোহা, দস্তা, টিন, সীসা প্রভৃতির সন্ধান পাওয়া গেছে, তথাপি কিন্তু এগুলো উত্তোলন করা যাচ্ছে না, হ্যাঁ। এইভাবে পয়েন্ট করে করে লিখবে। তাছাড়া পেঙ্গুইন, সিল, তিমি এই মহাদেশের প্রধান সম্পদ, প্রাণীজ সম্পদের মধ্যে। এদের চামড়ার নিচে পুরু চর্বি স্তর আছে, ঠিক আছে। আর মার্জারিন নামক যে কৃত্রিম মাখনটি পাওয়া যায় সেটি কিন্তু
তিমির চর্বি থেকেই পাওয়া যায়। সমুদ্রের krill নামক যে মাছ আছে, যেটি চিংড়ি, লাল রঙের চিংড়ি মাছ, সেটিও কিন্তু পুষ্টিগুণে ভরপুর। ঠিক আছে, এই চিংড়ি মাছ ভবিষ্যতে পৃথিবীর প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা কিন্তু মেটাতে পারবে। আর উল্লেখ করা যায় যে 100 গ্রাম krill থেকে 100 ক্যালোরি খাদ্যপ্রাণ সংগৃহীত হয়। সিলের চামড়া কিন্তু অত্যন্ত মূল্যবান। তিমি এবং সিলের মাংস থেকে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য কিন্তু প্রস্তুত করা হয়। ঠিক আছে, তাহলে আন্টার্কটিকা মহাদেশে যদি অর্থনৈতিক গুরুত্ব বলা যায়, তাহলে আমরা যে সকল প্রাণীজ সম্পদ আছে সেগুলো থেকে আমরা বর্তমানে অর্থনৈতিক গুরুত্ব পেয়ে থাকলেও এই ভূমিভাগের অভ্যন্তরে যে সকল খনিজ সম্পদ আছে সেগুলো কিন্তু আমরা এখনও ব্যবহারের যোগ্য করে তুলতে পারিনি। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু লিখবে। তোমাদের যদি কোয়েশ্চেন আসে যে আন্টার্কটিকা মহাদেশটি এত ঠান্ডা কেন, তাহলে তোমরা লিখবে এরকম উত্তর যে পৃথিবীর কক্ষতলের সঙ্গে প্রায় 66.5 ডিগ্রি কোণে হেলে থাকায় 2 মেরু অর্থাৎ কুমেরু এবং সুমেরু 6 মাস দিন এবং 6 মাস রাত হয়। কুমেরু বা আন্টার্কটিকা এত ঠান্ডা হওয়ার কারণই হচ্ছে তির্যক সূর্যরশ্মি, অর্থাৎ সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি এই 6 মাস একটানা সূর্যালোক পড়ে, কিন্তু এই আলো অত্যন্ত তির্যকভাবে পড়ে বলে উষ্ণতা খুবই কম হয়। ঠিক আছে, এবং গ্রীষ্মকালে এর উষ্ণতা হয় -20 ডিগ্রি সেলসিয়াস। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে সূর্যরশ্মির অপ্রতুলতা। মার্চ থেকে আগস্ট, এই 6 মাস হচ্ছে আন্টার্কটিকায় সূর্যালোক পড়ে না, ফলে উষ্ণতা খুবই নিচে নেমে যায়, -70 ডিগ্রির কাছাকাছি চলে যায়, গড়ে প্রায় -45 ডিগ্রি সেলসিয়াসেরও কম থাকে। এবং 3 নম্বর পয়েন্ট হলো সূর্যরশ্মির প্রতিফলন। সারাদিন তির্যকভাবে সূর্য আলো পড়ার ফলে বেশিরভাগটাই বরফে প্রতিফলিত হয়ে ফিরে যায়, ফলে উষ্ণতা খুব বাড়তে পারে না। গ্রীষ্মকালে অর্থাৎ সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি এই টানা 6 মাস আন্টার্কটিকা সূর্যকিরণ পায়, কারণ পৃথিবীর ওই যে বলেছিলাম যে অক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি হেলে থাকায় এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে এই সময় দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ে, ফলে দক্ষিণ মেরু অঞ্চল বা আন্টার্কটিকা 6 মাস ধরে সূর্যের সম্মুখে থাকে। এ সত্ত্বেও গ্রীষ্মকালে আন্টার্কটিকার উষ্ণতা কিন্তু খুব বাড়ে না। ঠিক আছে।